পরিষ্কার বলছে। বিএনপির অনেক নির্বাচিত প্রতিনিধিকে কিন্তু বিগত সরকারের সময় অপসারণ করা এটা আমি হয়েছিল। বলছিলাম যে এখন আমাদের এখন এই দেশে যে আইনটা পাশ করা হলো, এক্ষেত্রেই কিন্তু আমাদের এই অবজেকশনটা যে আপনারা এখনই আপনাদের নির্বাচনী 2 মাস গেল না, নির্বাচনী ইশতেহারের বিপরীতে আপনারা আইন পাশ করছেন। জুলাই সনদের ব্যাপারে বলছেন ঈদের পরে করব বলে, আন্দোলন যেভাবে বলেছিলেন আপনারা এখন বলছেন যে ভবিষ্যতে আমরা অক্ষরে অক্ষরে করব। এখানে কিন্তু অবিশ্বাসের জায়গাগুলো তৈরি হচ্ছে। জনগণ কিন্তু এ কারণেই তারা মনে করছে যে তাদের প্রতি তাদের যেই আশা আকাঙ্ক্ষার জায়গাটা ছিল এটা কিন্তু নড়ে যাচ্ছে। না, এখানে ওই ভাই যেটা বলেছে, এখানে আমার কাছে মনে হয় যেমন বিএনপি তো আজীবন গভর্নমেন্ট থাকবে না। বাংলাদেশের স্ট্যান্ডার্ড নির্বাচনগুলো দেখলে 5 বছরের বেশি কেউ ক্ষমতায় থাকতে পারে নাই। সো 5 বছর পর তো বিএনপিকে অপোজিশনে যাওয়া লাগতে পারে আমাদেরকেও। তাহলে যারাই গভর্নমেন্ট রান করবে তারাই ওই আইনটা ইউজ করবে। এখন প্রবলেম হচ্ছে, আমি মনে করি আমাদের দেশে অনেক সুন্দর আইন আছে, প্রয়োগের ক্ষেত্রে সেটার একটা মানসিকতার সমস্যা এইখানে। এখন যারা আমরা আছি, আমরা মনে করি না যে এখানে বিএনপি এই আইনের মিসইউজ করবে। জামাতের প্রতিনিধি হইলে তাকে বিশেষ কারণে সরাই দেবে, সে বিশেষ কারণেরও তো কতগুলো যৌক্তিকতা থাকতে হবে। এবং এখন বিচার বিভাগের কথা যদি চিন্তা করেন, ইন্টারিম গভর্নমেন্ট 2 দফায় বিচারক নিয়োগ দিয়ে গেছে হাইকোর্টে। কাজে বিচার বিভাগের উপরে আপনার আওয়ামী লীগ যেটা 17 বছরে আপনার প্রভাব তৈরি করতে পেরেছে, বিএনপি অন্তত 5 ইয়ার্সে কিচ্ছু তৈরি করতে পারবে না। কারণ বিএনপির এখানে নিয়োগ করা বিচারপতি 5 বছর হয়তো দিতেও পারবে না। আর যারা আছে তাদেরকে মোটামুটি দেখে শুনে লিবারাল ইন্টারিম গভর্নমেন্টের সময় তো 2 দফায় বিচারপতি নিয়োগ দেওয়া হয়েছে। সুতরাং এইখানে আমি মনে করি না যে এই আইনের খুব বেশি অপপ্রয়োগ হবে। কিন্তু এইটা বৃহত্তর স্বার্থে, ধরেন আমিও যদি অপোজিট থেকে আইনটা করাটাকে আপনি মনে করেন না যে সংবিধানের বিরুদ্ধে একটা আইন করে ফেলো শুরুতেই, যেখানে সংবিধানের কথা বলতে বলতে মুখে ফেনা তুলে ফেলতেছে। কিছু ক্ষেত্রে সবকিছু যদি আপনি সংবিধান দিয়ে জাজ করতে চান, যেটা বল নেসেসিটি নোজ নো ল, প্রয়োজনের তুলনায় তো প্রয়োজনের এই যে আমাদের ইন্টারিম সরকার গঠিত হইলো, এটা তো সংবিধানে ছিল না। বাট এটাও তো ওই 106 বলেন বা যেই প্রেক্ষাপটে একটা হয়েছে, সেটা সংবিধান জাস্টিফাই করা হয়েছে। এখন সব কিছু যদি সংবিধানে লিপিবদ্ধ আছে, সেইটাকে যদি আমরা মনে করি যে এর বাইরে কিচ্ছু করা যাবে না, তাহলে তো অনেক আইন আমরাও করতে পারতাম। আমি একটু আপনাদের মানে এই প্রসঙ্গে আপনি কি আর কিছু যোগ করবেন? যে পয়েন্টটা তুলেছে, যখন জুলাই সনদ বাস্তবায়ন আদেশের ব্যাপারে কথা হলো, গণভোটের রায় বাস্তবায়নের কথা হলো, তখন সংবিধান এটা কাভার করে না। অন্যদিকে সংবিধান বিরোধী একটা আইন পাশ করে ফেলা হলো, সেখানে নেসেসিটির কথা তুলে ধরা হচ্ছে। তো এক্ষেত্রে এখানে আমি বলছি এখানে দ্বিচারিতা আছে, যে ক্ষেত্রে আপনি আরও দেখেন সংবিধানের ওটা কিন্তু লঙ্ঘন অ্যাপারেন্টলি হয় না। কারণ সংবিধানের যে ব্যাখ্যা 13 সংশোধনী মামলা দেওয়া হয়েছে, আমরা যেটা বলছি জনগণের এই যে অভিপ্রায়, এটার বহিঃপ্রকাশ ঘটে কীভাবে? বিপ্লবের মাধ্যমে হতে পারে, গণ অভ্যুত্থানের মাধ্যমে হতে পারে, গণভোটের মাধ্যমে কি হতে পারে না? অবশ্যই হতে পারে। সেই গণভোটে জনগণ বলেছে যে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ 2025 জুলাই জাতীয় সনদের লিপিবদ্ধ সংবিধান সম্পর্কিত বিষয়ে আমরা হা মত দিচ্ছি। সেক্ষেত্রে 30টা বিষয়, ইন এডিশন টু দ্যাট এই 4টা বিষয়, এইগুলাকে বাস্তবায়ন। আবার ওই যে 4টে বিষয়, সেটা নিয়েও তো অনেক রকমের বিতর্ক আমরা লক্ষ্য করি। হ্যাঁ, জনগণ রায় দেওয়ার পরে বলা হচ্ছে অনেকে বিতর্ক করছেন যে এটা টেকনিক্যালি সাউন্ড না, এটার মধ্যে অনেক রকমের জটিলতা আছে, এবং সেই প্রশ্নও তোলা হচ্ছে। হ্যাঁ, সেই প্রশ্ন তোলা হচ্ছে। ওনারা আসলে গণভোটের যে আগের বিষয়গুলো ছিল, আগে তো 3টা গণভোট হয়েছে, সেগুলোর ব্যাপারে ওনারা আয়দার ওয়াকেবহল নান, অথবা ওনারা ইচ্ছাকৃতভাবে জনগণকে এখানে বিভ্রান্ত করছেন। আপনার যখন বিএনপির প্রথম আমলে 91 সালে এই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদ প্রধান বিচারপতি পদে ফিরে যাওয়ার ব্যাপারে যে গণভোটটা নেওয়া হয়েছিল, সেক্ষেত্রে কি করা হয়েছিল? বলা হয়েছিল যে রাষ্ট্রের যে নীতি, এটার সাথে আপনি একমত কিনা। কি নীতিকে গণভোটের ব্যালট পেপারে ছাপা হয়েছিল? হয়নি। সেই তুলনায় এখানে স্পেসিফাই করে দেওয়া হয়েছে 4টা বিষয়। এর মধ্যে আরও বলা হয়েছে 30টা বিষয় ঐক্যমত্য হয়েছে। জনগণকে 4টা মাস সময় দেওয়া হয়েছে এগুলো সম্পর্কে জানার জন্য। একটু অন্য বিষয়ে আলোচনা করতে চাই। এই বিতর্ক তো যেহেতু আরো অনেক দিন চলবে, আমি একটু বলে রাখতে চাই, আমি তার সাথে একমত যে জুলাই জাতীয় আদেশের অধ্যাদেশ বাস্তবায়নের জন্য যে বিষয়গুলো নিয়ে গণভোট হয়েছে, সেটা তো পিপল ম্যান্ডেট নেওয়া হয়েছে। কিন্তু আমার যেটা সরকারের জায়গা থেকে, আমরাও যেটা পালস বুঝি, আমরাও যেটা কথা বলেছি, সেই জায়গা থেকে সরকার বাস্তবায়ন করতে চায়, কিছু ইস্যুতে একটু আলাপ করতে চায়। আলাপ আলোচনা বিরোধী দল সরকারি দলের মধ্যে যে চমৎকার সম্পর্ক, আমি মনে করি সেক্ষেত্রে হতেই পারে। কিন্তু সেইটা নিয়ে খুব এখনই আমাদের এই রাজনৈতিকভাবে সামাজিকভাবে বিভাজন তৈরি করার এবং বিএনপিকে একেবারে ভিলেন বানানোর যে একটা এজেন্ডা, বিশেষ করে জামাতের কর্মীদের, শিবিরের কর্মীদের, এইটা আমাদের ভবিষ্যৎ রাজনীতির জন্য ভয়ঙ্কর একটা মানে উদাহরণ তৈরি হতে যাচ্ছে। কারণ এই কারণে বলছি, এই কারণে যে যেই জামাত বিএনপির বন্ধুত্ব যেটা বলেছি যে প্রায় আমার বয়সের সমান জামাত বিএনপির বন্ধুত্ব, আজকে সেখানে দেখি যে প্রোফাইলগুলো শিবিরের ছেলেরা, আমি বলি শিবিরের ছেলেরা মেধাবী ছেলে, পড়াশোনা করে,
সিম্পল একটা তাদের বিপরীতে কথা বললেই তাকে নিয়ে নানান ধরনের নেগেটিভ প্রোপাগান্ডা কন্টেন্ট তৈরি করা, এমনকি প্রধানমন্ত্রী রাষ্ট্রের একটা সর্বোচ্চ ব্যক্তি, আমি জামায়াতের আমিরকে সম্মান করি, সেলুট করি। অনেকে বলেন বট অ্যাকাউন্ট তৈরি করে করা হচ্ছে উনি কিনা। সংসদে একটা কথা বলছিলেন প্রথম দিন সম্ভবত, আমি খুবই এটাকে অ্যাডমায়ার করি এই কথাটা। উনি বলেছিলেন যে এই সংসদ যেন অতীতের কোনো সংসদের মতো কারো চরিত্র হননের জায়গা হয় না। সরি টু সে, আমি বলছি যে আমার তো মন্ত্রী হিসেবে বক্তব্য আমরা দিতে পারি না সচরাচর, আমার বক্তব্যের পাঠ আসলে আমি আমিরের উদ্দেশ্যে এই কথাটা রাখবো আপনি যে বলছেন সংসদে হয় না, সংসদের বাইরে হয়। হ্যাঁ, আমরা তো ওই বিশেষ প্রেসিডেন্টের উপরে আর বাজেটে বক্তব্য দিতে পারবো। তো আমি জামাতের আমির উদ্দেশ্যে এই কথাটা বলবো যে তাদের কর্মীরাও যেন কারো চরিত্র হননে এই ধরনের একেবারে একটা সংগঠিত ওই অপপ্রচার প্রপাগান্ডা না চালায়। তো আমি বলছি আপনি বলতে চাইছেন যে জামাত সম্পর্কে বা শিবির সম্পর্কে যে পারসেপশন একটা আছে সাধারণভাবে, সেটা অনেক সময় সোশ্যাল মিডিয়াতে রিফ্লেক্টেড হয় না, হাইলি রিফ্লেক্টেড হচ্ছে। আমি যেটা না হয় না, হ্যাঁ একেবারে উল্টোটা দেখা যায়। হ্যাঁ, সেটা এখন বিশেষ করে এটা খুব সারপ্রাইজিং যে এই কারণে বললাম। এটা আপনি বলবেন আরো একাধিক ফোরামে এই আলোচনাটা হয়েছে। আমার সমর্থন আছে। পার্থ ভাই যেটা বলছে যে জামাতের সমালোচনা করার পরে সে কিন্তু এন্ডিংটা করেছে যে জুলাই সনদের বাইরে গেলে আমি পার্থ নাই। তার মানে আমরা কিন্তু সবাই আছি এখানে। হ্যাঁ, সরকার সময় নিতে চাচ্ছে, ওকে আমরা সময় দেই, আমরা সরকারের চাপ তৈরি করবো, কিন্তু এমনভাবে দাঁড় করানো হচ্ছে যে আমরা জুলাই বিরোধী, মানে আমরা আওয়ামী লীগের জায়গা হয়ে গেছি। ঠিক আওয়ামী লীগ তাই, সরি বিএনপিও তাই, যে না বিএনপি এগুলো কিচ্ছু বাস্তবায়ন করতে চায় না, বিএনপি দেশ বিরোধী, রাষ্ট্রবিরোধী, জুলাই বিরোধী, এরকম একটা ভাবে। আমি আপনার এই প্রশ্নের উত্তর ব্যারিস্টার নাজিব দেবেন, কিন্তু আমি যেহেতু শেষের দিকে আমি দু তিনটা প্রশ্ন একটু একসঙ্গে আলোচনায় আনতে চাই। যেমন উনি বলেছেন যে উন্নয়ন বনাম গণতন্ত্রের যে বিতর্ক আমরা দেখেছি, এখনও সেরকম জায়গায় হচ্ছে যে সরকারের বয়স 2 মাসে হয়নি, আমি তো তেমন কোনো উন্নয়ন দেখতে পাই না। কিছু অঙ্গীকার তারা বাস্তবায়ন করছেন, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, সবই পাইলট স্কিম এখন পর্যন্ত বলা যেতে পারে। বাট আমার প্রশ্ন হচ্ছে যে সাধারণ মানুষ এই 2 মাসে তাদের যে স্বস্তি ব্যক্তি দৈনন্দিন জীবনে সেটা পাচ্ছে কিনা। একটা যুদ্ধ চলছে, সেই যুদ্ধের একটা প্রভাব পড়েছে অর্থনীতিতে, আগের থেকেও অর্থনীতির ভঙ্গুর অবস্থা, এটা একটু আপনাদের দুজনের কাছ থেকে বুঝতে চাই। আর দ্বিতীয়ত বুঝতে চাই যে একটা অন্তর্বর্তীকালীন সময় সরকারের সময় যেটা নিয়ে মানুষ সবচেয়ে বেশি বিরক্ত হয়েছে, সেটা মব কালচার, যেখানে আইনের শাসন আসলে ছিল না, এবং সেটা এখনও অব্যাহত আছে। অনেকেই বলছেন, বলা হয়েছে যে এটা বিচার হচ্ছে না বলে অব্যাহত আছে, কিন্তু এর থেকে পরিত্রাণের উপায় কি? আমার মনে হয় ওনার থেকে আসি, আপনার কাছে পরে আসি। আমি একটু, যেহেতু আমরা একেবারে শেষের দিকে, 3-4 মিনিট করে দুজন। জি জি জি, অবশ্যই। আইন শৃঙ্খলা এবং সবকিছু মিলে ওই যে আরেকটা প্রশ্ন আছে যে জামাতের সব মেধাবী, শিবিরের সব মেধাবী, সজ্জন, কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে গেলে দেখা যায় সংসদের চরিত্র হচ্ছেন না, কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যম খুললে আপনি বিএনপির বিপক্ষে যত ক্যারিকেচার দেখবেন, জামাতের বিরুদ্ধে তার চাইতে বেশি দেখবেন, আমার কাছে চোখে পড়ে আর কি। ওকে।